স্যার আসবো? সপ্তর্ষি, এসো এসো, বসো। কেমন আছো? ভালো আছি। তোমার হসপিটালের কাজকর্ম ঠিক চলছে তো? সব ঠিকঠাকই আছে। মায়ের খবর নিচ্ছ? হ্যাঁ, মায়ের ফোনে খবর নেওয়া হয়, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। ফোনে খবর নিলে আর টাকা পাঠালে কি মায়েদের মন ভরে বাবা? অনেকদিন আগেকার একটা ঘটনা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আমার তো বর্ধমান জেলাতেই বাড়ি। আমি বর্ধমান মেডিকেল কলেজে পোস্টেড তখন। গ্রামের একটা দাতব্য চিকিৎসালয়ে প্র্যাকটিস করছি। গ্রামে শুভ নামে একটি ছেলে ছিল, আমার খুব স্নেহের পাত্র। তার বাবা আমার বিশিষ্ট বন্ধু। শুভরা দুই ভাই। গল্পের শুরু যখন শুভর বাবা মারা যায়। আমার পুরো কপাল, সকালবেলা ধেই করে নাচতে নাচতে মন্দিরে চলে গেলেন। আমার হয়েছে যত জ্বালা, মরি মরেও না, মরলে তো হাত জোড়ায়। আমি বাজার যাচ্ছি। মনে করে খুকির জন্য একটু দুধ এনো। আর কিছু? ওই শাক পাতা হাবি যাবি আনতে হবে না, পালে একটু মাছ নিয়ে এসো। ঠিক আছে। এই আর জ্বালাস না তো, কাজের সময় দৌড়ে বেরো, যা এখান থেকে। সৌদা, খাবার টাবার কিছু আছে নাকি গো? দাও একটা ঘুগনি আর রুটি দাও। ও আরে বাবা সাধুদা, তোমায় কতদিন বলি একটু লঙ্কা টঙ্কা কম দিও আমাকে। একটা ডবল ডিম অমলেট দিও। হলো কাছে তো আর একটা অমলেট বানাও, ওটাকে ঠোঁয়ায় দিয়ে দিও। হ্যাঁ, তা বাড়িতে নিয়ে যাবো, বৌমা খেতে খুব ভালোবাসে। আমাকে একটা চা দিও। যা, চশমাটা ভেঙে গেল, এখন কি হবে?
চশমাটা সর্বনাশ করে নিয়ে এলেন। সংসারে তো কোনো কাজেই লাগেন না, আর কত ক্ষতি করবেন আপনি বলুন তো? আমি ইচ্ছে করে একদম নাকা কথা ভালো লাগে না মা। কি দরকার ছিল, হ্যাঁ কি দরকার ছিল টানটাক করে পাড়া বেরোনোর? বৌমা, সকালবেলা মন্দিরে গেলে মনটা ভালো লাগে আর দিনটাও ভালো কাটে মা। আর ভালো লেগে কাজ নেই। কি ব্যাপার, আজকের মিশন কি? ওই আবার আরেকজন এলেন। না না মহারানী, একটু ভুল হয়ে গেল। আমি আসিনি, আমি ছিলাম, আছি, থাকবো। সে তো আমি জানি। বলছিলাম আপাতত একটু চা হলে খুব ভালো হতো। কই ও শুনছো? বাজারটা ধরো। দেখো তোমার মায়ের কীর্তি, চশমাটা ভেঙে নিয়ে এলেন। তা আমি কি করব? বাবা, আমি হঠাৎ করে পড়ে গেছি বাবা। থাক, খুব ভালো করেছো। আমি এখন এর পেছনে আর একটা পয়সা খরচা করতে পারবো না, এই বলে দিই। শোন না বাবা, শোন। পারবো না। বাজারের এই অবস্থা, সংসারের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, তার মধ্যে খালি খরচার বহর। সম্ভব নয় আমার পক্ষে। ঠিক আছে, দাও মা, চশমাটা আমায় দাও, আমি দেখি কি করা যায়। কাকু, কে? শুভ? আরে এসো এসো, বসো। বলো, কি খবর? সকালবেলা মা পড়ে গিয়ে চশমাটা... চোট টোট লাগেনি তো? না না, সেরকম কিছু নয়, আসলে চশমাটাই ভেঙে গেছে। আর মা তো চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। দাদাকে তো আপনি চেনেন। তোমার বাবার কত স্বপ্ন ছিল, তোমরা মানুষ হবে, পড়াশোনা করবে। তুমি পাস করলে, বাবা সেটাও দেখে যেতে পারলো না। কই দেখি, চশমাটা দাও। ঠিক আছে, দেখি কি করতে পারি। ভালো কথা, মায়ের পেনশনের কি খবর? না, এখনো কিছু হয়নি। শোনো বাবা, অনেক দিন তো হলো, একটু খোঁজ টোজ নাও, একটু কাজ টাজ করো। এইভাবে কদিন চলবে? কাকু, আবার কি হলো? বলছিলাম কি যে আপনার স্ট্যাম্প প্যাডটা যদি একটু দেন, আসলে মায়ের ওই পেনশনের কাগজগুলোতে কিছু টিপছাপ দিতে হবে। লেখাপড়া শিখলে মাকে একটা সই করা শেখাতে পারলে না? নাও। আসছি। এসো। সমর, গুরু অনেকক্ষণ চলে এসছে, আরো চা বল। সাউদা, দুটোকে তিনটে, গুরুর জন্য একটা ফুল মালার মার্কেট। গুরু, একটু অন্যমনস্ক লাগছে আজকে। না রে মা, একটা চাকরির ভীষণ দরকার। মাসিমার চাকরি দরকার? ধুর মাকাল, মাসিমা কেন চাকরি করবে? গুরুর একটা চাকরির দরকার, তাই না গুরু? কিন্তু মাসিমার কি হয়েছে? মা সকালবেলা পড়ে গিয়ে চশমাটা ভেঙে ফেলেছে। আর দাদাকে তো তোরা চিনিস, হাত তুলে দিয়েছে। কি যে করবো কিছু বুঝতে পারছি না। কত?
60-70 টাকা তো লাগবেই। কার কাছে কি আছে আমার কাছে রাখ। চল্লিশ টাকা? সুবোধ দাদা তো 30 টাকা খেয়ে গেল, আবার 40 টাকা ধার দিচ্ছ? কি করা যায় বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি এসছে, বলবো? তোর মাথা আর তাতে বুদ্ধি? আচ্ছা বলে ফেল। না, গুরুর তো এখন কিছু নেই। হরেরামের দোকানে একটা লাখ টাই করা যায়, গুরুর যা ফ্রেশ বলা তো যায় না। হ্যাঁ দূর এখান থেকে কোনো দাঁড়া দাঁড়া দাঁড়া, কথাটা কিন্তু মন্দ বলেনি। তুমি জুয়া খেল? তোরা যদি স্পন্সর করিস কি হলো? আরে খেতে খেতে দেবে না নাকি? হ্যাঁ শোনো না, বলছিলাম কি, মেয়েটা কদিন ধরে ঘ্যান ঘ্যান করছে মামা বাড়ি যাওয়ার জন্য। পরীক্ষা টরীক্ষা যখন শেষ হয়ে গেছে দাও পাঠিয়ে। তাহলে দিয়ে আসি। আরে কোথায় গেছিলে গুরু এত মাঞ্জা দিয়ে? একটু সদরে গেছিলাম মায়ের পেনশনের ব্যাপারে। চা খেয়ে যাও গুরু? না রে, একটু ডাক্তার কাকার কাছে যাবো। আজ চলি। ওকে ঠিক আছে বস। কাকু আসবো?
আরে শুভ, এসো এসো এসো, বসো। তোমার জন্য দুটো সুখবর আছে। তোমার মায়ের চশমা রেডি, আর শোনো, আমার বন্ধুর যে চাকরিটা বলেছিলাম সেটা তোমার হয়ে গেছে। এটা ঠিকানা লেখা আছে, তাড়াতাড়ি যাবে, কালকেই কিন্তু বেরিয়ে পড়তে হবে। আরে থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে, ভালোভাবে থাকবে। আমি আসছি কাকু। হ্যাঁ এসো, সাবধানে যাবে। মা, ও মা, এই না, পড়ো। দেখতে পাচ্ছ? ওমা, ওমা শোনো না, ডাক্তার কাকু আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে, খুব ভালো, কিন্তু কালই চলে যেতে হবে। কালি? হ্যাঁ গো। কত দূরে বাবা? বেশি দূর না, কাছে, কিন্তু চাকরিটা খুব ভালো জানো, কিন্তু কালই যে চলে যেতে হবে। তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। দাদা, মাকে একটু দেখিস। মা, আমি আসছি মা, সাবধানে থেকো। ঠাকুর, আমার শুভকে তুমি ভালো রেখো ঠাকুর। ঠাকুর, আমার শুভকে তুমি ভালো রেখো। যাস নে বাপ, একটু দাঁড়া, আসতে চল। দাঁড়ালি কেন? টাকা দে, নালে যাবো না। ওপারে চল, তোকে টাকা দেবো। না, তুমি বহুত কিপটে আছো, আগেবার ওপরে গেলে টাকা দিলে না। বলছি তো চল না। না, টাকা দাও আগে, তারপরে যাবো। এই নে টাকা, এই নে। এই করে টাকা? বজ্জাত বুড়ি আমার সাথে চালাকি? হ্যাঁ, আপনি কোথায় যাবেন? আর বলিস না বাবা, মেয়ের খুব শরীর খারাপ, ভাবছি আমি যাব। ছেলে তো এই। ঠিক আছে, আপনি চলুন, আমিও গঞ্জে যাচ্ছি, আপনাকে ছেড়ে দেব। চলুন। তুই কে বাবা? আমি তো আপনার ছেলের মতো নেই, চলুন না, আসুন আসুন।
বাবা ননি, ডাক্তারের কাছে গেছিলি? আমাদের একটু শান্তি নেই গা। দেখেছো দেখেছো বুড়ির কেমন গলার জোর, নাকি আবার অসুখ। তাই তো দেখছি, চারবেলা গান্ডে পিন্ডে গিলে গিলে গলার জোর বাড়াচ্ছে। ও ডাক্তার দেখে কোনো লাভ হবে না। ঠান্ডা লেগেছে, বাসক পাতার রস খাও, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখাতে হবে? ওনার ছোট ছেলে কারিগরি টাকা পাঠাচ্ছে কিনা? শুভ বাড়িতে নিয়মিত টাকা পাঠাতো, কিন্তু তার দাদা সেই টাকায় তার মায়ের চিকিৎসা না করে নিজেরাই ফুর্তি করে উড়িয়ে দিত। চিঠি আছে? কার চিঠি? শৈলবালা দেবী। শৈলবালা দেবী? মা তো বাড়িতে নেই, আমি টিপছাপ দিয়ে নিচ্ছি, আমাকে দিন। ঠিক আছে, এখানে। আরে ননিদা, কোথায় চললে? তোরা এখানে? আরে তুমি তো এখন বড় লোক, আমাদের মতো লোককে তো পাত্তাই দাও না। দেখেছিস? আরে বাবা, কাজকর্মে ব্যস্ত থাকি তাই আসতে পারি না। বল তোদের কি ব্যাপার, কেমন আছিস তোরা? না মানে ডাক্তারবাবু বড় রাস্তার ধারে জমিগুলো পলট পলট করে বেচবেন, তাই আমরা। আরে জানো, ওই জমিগুলো তো আমরাই চাষ করি। আরে এই ডাক্তারবাবু বলেছেন যে আমরা যদি কিনি না তাহলে অনেক সস্তায় দিয়ে দেবে। কিন্তু ভাবছি গো ননিদা, টাকা কোথায় পাবো? তাই একটু এই ব্যাপারে আর কি সলা পরামর্শ করছি। তোরা কাজ কর না, একদিন তোরা আমার বাড়িতে আয় না। আমরা কেন গো? কি রে, কেন মানে? এই তোরা আমার বন্ধু না? কাজকর্মে তো সময় পাচ্ছি না বলে এত পর। বাদ দে, আসবি, বাড়িতে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে নিমন্ত্রণ করি। হ্যাঁ ঠিক আছে। এবারে দেশি মুরগির মাংস আর ঠিক বলছো? ঠিক বলছি মানে পুরোপুরি বিলিতি। বাবরে, আরে নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। কি বলবো? হ্যাঁ নিশ্চয়ই। ওইটাই ভালো। কাজ করিস, যেদিনকে আসবি না তাহলে আগের দিন আমাকে একটুখানি জানিয়ে দিবি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোনা, একটা কাজে বেরিয়েছি, আমি একটু কাজটা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, তোরা যা যা। জয় তারা, জয় তারা। মা, মা গো, দেখা দে মা, দেখা দে। কই রে, একটা চা দে। ভেতরে একটু বসো। আরে ভেতর আর বাইরে বলে কিছু আছে? সব ফাঁকা, সব মায়ের ইচ্ছে। এই যে বাবারা, সামনে মায়ের পুজো, কিছু ভিক্ষে দে, নালে পুজো করবো কি করে? দাদা, বাবার একটু প্রসাদ হবে না? হবে হবে,
সামনে অমাবস্যা, মায়ের পুজো। ওই দিনকে মায়েরও প্রসাদ পাবি, বাবারও প্রসাদ পাবি। দে দে আগুন দে। হয়েছেটা কি? বাবা 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 কি বলবে তো? বড় বেড়েছে, একটু ডাক্তারের কাছে যা বাবা। ডাক্তারের কাছে কি হবেটা কি? হ্যাঁ, হালকা ঠান্ডা পড়েছে, ঠান্ডা তো লাগিয়ে বসেছো ভালোভাবে। বাসন পাতার রসগুলো খাচ্ছ ঠিক মতো নাকি? ওটাই খাও, সেরে গেলে সব ঠিক হয়ে যাবে। কি গো, আর কতক্ষণ তোমার? আমি আসছি। আরে কই গো, কি করছো? কি শুনছো? বলো। বাপরে বাপ, এত চিৎকার করছো কেন? এই ছাড়ো ছাড়ো, অনেক সময় এসেছি। তোমার বন্ধুরা আসবে না? ও বড় খোকা, ছোট চিঠি লিখেছে বড় খোকা? আরে না রে বাবা, কোনো চিঠিপত্র দেয়নি, যত সব ভ্যানটা রাখা। তাতেই বেশি বেশি। আরে দেখো, মা নেই বলে দিয়ে নিয়েছি। স্বাভাবিক, ওই ডাক্তার সালা আরে আরাম যায় জানিস। ও তো গরুর ডাক্তার, ও আবার তোমার কি করলো? কি করলো? কি বলেছে জানিস? কি বলেছে? আরে শালা, আমি ভালোভাবে গিয়ে বললাম, ডাক্তারবাবু আপনি আমার বাবার বন্ধু, জমি বেচছেন, আমি জমি কিনবো। তা উত্তর কি দিয়েছে জানিস? কি দিয়েছে? জ্ঞানের ভান্ডার, জ্ঞানোদানন্দ। তা বলে আগে মায়ের অপারেশন কর, তারপর জমি কেন। আরে হারামিস, বাদ দাও না ননিদা, ওর শালা ডাক্তার তোমার এই নখের যোগ্যী নয়। বৌদি, ও বৌদি, আর বলো, মাংসটা যা হয়েছে না, আর একটু দিন তোমায় ঠাকুরপো। দাও। দাও দাও দাও। এই তোরা একটু বস, বুঝলি? তোরা একটু বস। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওই বুড়ি তখন থেকে তো হাক ডাক করছিল, অনেকক্ষণ হয়েছে, কোনো আওয়াজ পাওয়াজ নেই, এবার দেখে আস। বস, চা চা তোর। ঠিক আছে, চা। আমারটা থাকলো। হ্যাঁ ঠিক আছে। একেবারে ফার্স্ট ক্লাস। তাই? এমন হাত সোনা দিয়ে বাঁধিয়ে দিতে হয়। শুনছো? শোনা তাড়াতাড়ি।
কাজের সময় কোথায় গিয়ে বসে থাকি। দাদা কি হলো কি? এই শুনছো? কি হলো, এত চিল্লাচ্ছ কেন? এই দেখো দেখো, মা কিরকম ভাবে পড়ে আছে, দেখো কোনো সাড়া নেই। আচ্ছা ওই মরে টরে গেল নাকি? হ্যাঁ মরেনি, তবে বেশিক্ষণ নয়, মনে হচ্ছে টিকটিক করছে। কি আর করা যায়, ইচ্ছে করে গলা টিপে মেরেছে। একটা বুদ্ধি দেবো, তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বলো বলো ঠাকুরপো বলো। যা অবস্থা দেখছি না, তাতে গঙ্গার পাড়ে ফেলে দিয়ে এমনিতেই মারা যাবে। ঠিক বলেছিস, মাসিমার এই পাড়া বেড়ানোর অভ্যাস আছে, কেউ সন্দেহ করবে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। কি দুর্ভাগ্য, সেই অবস্থায় শুভর দাদা তার বন্ধুরা মিলে ওর মাকে গঙ্গার ঘাটে ফেলে এলো। আপনি কি করে জানলেন স্যার? মফস্বলের ডাক্তারদের অনেক ক্ষমতা। শুভর বন্ধুরা এসে আমার খবর দিল, তারা ওই শ্মশানের জগাইনো তার বাড়িতে শুভর মাকে দেখেছে। তুই ঠিক দেখেছিস? বারে আমি শুভর মাকে চিনিস না? বিষয়টা নিয়ে আর কি মানিস না? মাসিমা শ্মশানে? কিন্তু কেন? কেন আবার? শুভ দাদা তাড়িয়ে দিয়েছে, যা বকাটে, মারবি কি ওকে, বানিয়ে দিবি কি আচ্ছা করে? শুভ যাওয়ার আগে মাসিমার খোঁজ নিতে বলেছিল, আর আমরা শালা শুভকে এটা জানানো দরকার। জানাবো তো, কিন্তু ওর ঠিকানা একটা কাজ আছে, ডাক্তার কাকা জানে। যাবি? চল সবাই চল চল। এতদিন খেলাটা ছিল ননির হাতে, কদিন পর ওর মায়ের নামে 5 লাখ টাকা একটা ম্যাচিউর পলিসি ননির হাতে পড়ল। চিঠি আছে শৈলবালা দেবীর নামে। কিসের চিঠি? শৈলবালা দেবীর নামে। ওনাকেই লাগবে? হ্যাঁ, রেজিস্ট্রি চিঠি তো। আসলে মা 2-4 দিনের জন্য একটু বেড়াতে গেছে, আমি ওনার বড় ছেলে, আমি সই করে নিলে হবে না? নিয়ম নেই। ঠিক আছে, আপনি তো আমাদের চেনা জানা লোক, এখানে একটা সই করুন। আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি গো, কার চিঠি? কি হলো, কিছু বলছো না কেন? বোঝে না সোজে না কিছু, খালি বকবকাট। মা, কি ভাবছিস মা? মন খারাপ? কিছু ভাবছি না তো, আমার আর কিছু রইলো না রে। মিথ্যে বলিস না মা, তুই আমার কুড়িয়ে পাওয়া মা বলে কি আমি তোর ছেলে নই? হ্যাঁ রে বাবা, সে তো তুই আছিস, আমার শুভও আছে,
তবুও ওদিকে কিছু নেই মা, সব এখানে। সে দেখ মা, ওদিকে ধুধু শ্মশান, প্রাণ নেই, এদিকেই প্রাণ। মা, আমায় ছেড়ে যাস না মা, ওরা তোকে এবার পাড়ে ফেলে গেছে, সামনের বার নদীতে বিসর্জন দিয়ে দেবে। দূর পাগল ছেলে, আমি তোকে ছেড়ে কোথায় যাব? তোকে ছেড়ে, আমার এই বাড়ি ঘর দূর ছেড়ে আমি কোথায় যাব? আমি কোথাও যাব না রে বাবা, আমি তোর কাছেই থাকবো, আমি কোথাও যাব না। হ্যাঁ গো, কিছু ভাবলে? কি ভাববো কি? অতগুলো টাকা এমনি এমনি চলে যাবে? সব দোষ তোমার। কি এখন শব্দ সামাল? হ্যাঁ। আরামজাদি মেয়ে ছেলে কোথাকার। এই একদম গাল দেবে না, একদম গাল দেবে না বলছি। কি করেছি আমি? হ্যাঁ, গাল দেবো না, পুজো করবো তোমাকে। শালা তখন থেকে মাথা চিবিয়ে খাচ্ছে। আরে ধনের প্রাণের সব দিক থেকে মরলাম আমি। আচ্ছা, মা কোথায় যেতে পারে বলো তো? মরে যে যায়নি এটা বেশ বুঝতে পারছি, কারণ মরে গেলে ঠিক খবর পেতাম। কোথায় যেতে পারে? মা গো, মা তুমি সব ঠিক করে দাও মা, তোমাকে চোরা পাঠা বলি দেব। কি গো সুমা, তোমার শাশুড়িকে কদিন দেখতে পাই না, শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ, না মানে মা কদিনের জন্য বোনের বাড়ি বেড়াতে গেছে। ও আচ্ছা, তাই তো বলি কেন দেখতে পাই না। কই গো, দেখো কে এসছে। শুভ শুভ। ও তুই এসছিস? মা কোথায়? শোনা, মা না নিরুদ্দেশ হয়ে গেছে। মানে কোথায় আছে? ও, মাকে তাহলে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়লি? তাড়িয়ে দিচ্ছি মানে? কি যাতে বলছো? আরে তুমি কিছু বলছো না কেন? কি বলছো সব? এই একদম বাজে কথা বলবি না শুভ, সব সময় খালি তেড়া তেড়া কথা। আরে আমরা ভেবেছি মা রোজ যেরকম পাড়ায় বেড়াতে বেরোয় সেরকম ঘুরতে বেরিয়েছে। ভেবেছিলি ফিরে আসবে, তাই না? মাকে গঙ্গা যাত্রাটা করিয়েই দিলি না? সাবধান, মুখ সামলে কথা বলবি শুভ। থানায় গেছিলি? না। বেশ, তাহলে যা ব্যবস্থা করার আমাকেই করতে হবে। এই তুই কোথায় যাবি? প্রথমে মাকে খুঁজতে যাব, তারপরে না পেলে থানায়। শোনা শুভ, তুই ছিলিস না তো, আমি না একা একা ঠিক সব জায়গায় খোঁজ করতে পারিনি। ভালো আছে তুই এসিস, চল আমরা দুজনে মিলে এবার খুঁজে নিই। চল চল চল। মা, মা গো, কে জগা? কে আসছে দেখো। কে এলো রে? থাক বাবা। তুমি ভালো আছো মা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। ও মা, বাড়ি চলো। বাড়ি? কার বাড়ি বাবা? কেন, আমি কি এখানে রাস্তায় আছি? বস ভাই, দাঁড়িয়ে আছিস কেন? বস। আমার অন্যায় হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। তুমি বাড়ি ফিরে চলো মা, বাড়ি ফিরে চলো। ছাড়ো,
কে 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 বাবা তুমি? আমি তোমাকে চিনতে পারছি না। কে? আমি তো ওকে চিনি না। কে? আমি ওকে চিনি না। তুমি আমার চিনতে পারছো না? আমি তোমার ছেলে ননি। না বাবা, আমি তোমাকে চিনতে পারছি না। আমার তো দুই ছেলে, আমার বড় ছেলে জগা আর এই ছোট ছেলে শুভ। আমি বাবা তোমাকে চিনতে পারছি না। তুমি কে? আমি আমাকে কেন এমন করে বলছো? তুমি কেন এমন করে বলছো? আমি তো ক্ষমা চাইছি, বাড়ি চলো না। তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক। সম্পর্ক রক্তের হয় না রে পাগল। তুই ঠিক বলেছিস বাবা, সম্পর্ক হয় আত্মার। আমরা জন্ম জন্মান্তরের মা ও ছেলে। মা, কেন এরকম করছো? চলো না বাড়িতে। তুমি এখন এসো বাবা। আমি তোমার সাথে যাব কেন? কোথায় যাব? অনেকদিন পর আমার ছোট ছেলে বাড়ি এসেছে। তুমি এখন এসো বাবা, আমায় বিরক্ত করো না তো। যাও যাও। যাবি এখান থেকে? এতদিন আমি মরা লোকের মাথা ফাটিয়েছি, অনেক অনেক মাথা ফাটিয়েছি, আর আজকে একটা জ্যান্ত লোকের আগে মাথা ফাটাবো। যাবি এখান থেকে? আমাকে তাহলে চিনতে পারছো না, তাই তো? মুখে সব সম্পর্ক শেষ হয় না, কাগজে কলমে সব জায়গাতেই শৈলবালা দেবী ননির মা। তোমার পাওয়া টাকা পয়সাগুলো কি সব এই টাকা শুভভোগ করবে? হ্যাঁ, আমি কি গাঙ্গের জলে ভেসে এসেছি নাকি? তুই যাবি এখান থেকে? কথায় বলে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। কিন্তু আমার মনে হয় স্নেহে অন্ধ হয়েও মাকে কখনো কখনো কঠোর হতে হয়। তাহলে শুভর কি হলো? মা, তুমি এখানেই থাকবে? আমি এখানেই থাকবো বাবা। এখানে তোর বাবা আছে। তোর বাবাকে ছেড়ে, তোর এই পাগল দাদাকে ছেড়ে আমার কোথাও যাওয়ার উপায় নেই বাবা। বেশ, তুমি যা ভালো বোঝো। এখানে একদিন সবাইকে আসতে হবে। আমি থাকি আর না থাকি, আমার সব ছেলে একদিন আমার কোলেই আসবে। এখানে আমি আর কোথায় যাব বাবা? আমি এখানেই থাকবো। দাদা, মাকে একটু দেখো। কোনো দরকার হলে আমায় খবর দিস, আমি চলে আসব। ভেবেছিলাম সব শেষ, তা যখন হলো না, মাগো, আমি আসি মা। থাক বাবা। মা, রাস এলো, আমি কাজে যাই। কে বলে শ্মশানে সব শেষ হয়? শ্মশানেও শুরু হয়।
উর্বিজা মোহনার শীতে তার প্রতিফলন, জীবনের সমক মিলিয়ে দেয় যে পিছন ফিরে দেখরে যে কি করে এলি, যার যা পাওয়ার না দিয়ে তা ঠকিয়ে গেলি, ঠকিয়ে গেলি। আজ হয়তো তোর হয়েছে, আজ হয়তো তোর হয়েছে সেটাই বিস্মরণ, জীবনের সব অঙ্ক মিলিয়ে দেয় যে মরণ। মায়ের স্নেহ পর হলো তোর লোভেরই কাছে, তুই একানোস এমন ছেলে অনেক যে আছে। আজ পৃথিবীর এই নিয়তে এটাই যে কারণ, এটাই যে কারণ। করবি যা মোহনার শীতে তার প্রতিফলন, জীবনের সব অঙ্ক মিলিয়ে দেয় যে মরণ, জীবনের সব অঙ্ক মিলিয়ে দেয় যে জীবনের সব অঙ্ক মিলিয়ে দেয় যে। এই মাঘের শেষেই বর্ধমান জুড়ে ফাল্গুনী বাতাস। বলতে হবেই, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। যার ইচ্ছায়, চিন্তায়, পরিশ্রমে এই বাসন্তিক স্বপ্ন সত্যি হয়েছে, সেই মানুষটার নাম ফাল্গুনী, ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়। তৃতীয় পাণ্ডবের মতন স্থির লক্ষ্যে তার এই লক্ষ্যভেদ। সেই কম বয়স থেকেই শিল্প অনুরাগ, অভিনয় তার প্রথম পছন্দ। সুদূর বর্ধমান থেকে দৌড় শুরু, পড়াশোনা, শরীরচর্চা, তার সাথে সাথে কলকাতার টালিগঞ্জ পাড়ায় যাতায়াত। একদিন অধ্যাবসায় দরজা খুলল, শুরু হলো অভিনেতা ফাল্গুনীর যাত্রাপথ। খলনায়ক হিসাবে পরপর অনেকগুলো ছবি, কিন্তু তার এই যাত্রাপথ এই লেখার মতন মসৃণ নয়। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে নায়কের মতো তার ভিলেন হয়ে ওঠার গল্প। আজ তিনি আর অভিনয় করেন না বললেই চলে। তার একমাত্র কারণ তার বৃদ্ধা মা। ফাল্গুনীর জীবনে সবথেকে বড় সত্য তার মা। মার কষ্ট হবে এই কারণে একের পর এক অভিনয় ছেড়ে চলেছেন। তার জীবনে সবার উপরে তার মা সত্য, তাহার উপরে নেই। ও তো দুর্দান্ত বদমাইশ ছিল, ওকে তো কিছুতেই আমি বর্ষতা স্বীকার করতে পারি না। পড়াশোনার ব্যাপারে যে কী করে পড়া করেছে আমি জানি না, এত কষ্ট করেছে ওর বাবা। তবে পরীক্ষা যখন পাস করলো তখন বললো, কে পড়লো পাস করলো, তোমার বেটা না আমি? 22-23 বছর বয়স থেকে তো অভিনয় জগতে এসেছে, ওই তখন থেকেই চেষ্টা করছে অভিনয় করার। তখন তো নায়কের মতনই চেহারা ছিল। এখন তারপরে ওকে তো সবাই কেন যে ওকে ভিলেনের পার্ট দিল আমি জানি না। আমার ইচ্ছা ছিল নায়কের পার্ট করে, তারপরে যতদিন পারলো করলো। তবে এখন আমাকে ফেলে আর কোথাও যায় না। ওই যদি কোনোখানে ফাংশান থাকে তাহলে ফাংশানে যায়, যত রাতই ওকে ফিরে আসবে। অভিনয় থেকে পরিচালক হয়েছে, আমার খুব ভালো লাগছে। এখন পরিচালনায় যদি ভালো হয় ওর, এইটাই ওর লাভ, আমারও লাভ, দেখে যাবো আমি। বাজার থেকে আসছি। মনে করে খুকির জন্য একটু দুধ এনো। ওই শাক পাতা হাবিজাবি আনতে হবে না, পালে একটু মাছ নিয়ে এসো। যেহেতু উনি বর্ধমানের মানুষ এবং তাকে অনেক কষ্ট করে কলকাতায় প্রতিষ্ঠা পেতে হয়েছে, তাই তিনি চাইছেন বর্ধমানের প্রতিভা বর্ধমানেই প্রস্ফুটিত হয়ে তার সৌরভ সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের বুকে যাতে ছড়িয়ে দিতে পারে। তাই
ফাল্গুনীর ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই আলো ছায়ায় গল্প বলার চেষ্টা। আসুন তার মুখেই শুনি তার ভাবনার কথা। আমি সিনেমা লাইনে এসেছি, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি মান্নাদের ফাংশন করেছিলাম, তাতে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল মহুয়া রায়চৌধুরী। তা মহুয়া দিয়ে আমাকে রাত্রিবেলা হঠাৎ বললেন যে দেখো তোমার যা চেহারা, ফিল্মেটিক চেহারা, তুমি ছবির জগতে এসো। তা আমি তো ওনার হাত ধরে এলাম, কিন্তু দুর্ভাগ্যবশত উনি হঠাৎ মারা গেলেন। আমার জেদ চেপে গেল, কিছু করতেই হবে। কিছুটা করলাম। আমার প্রথম ছবি নয়নমণি, শচীন অধিকারী ডিরেক্টর, হরনাথ চক্রবর্তী, নবাব, সাথী, স্বপ্ন, এগুলো আমার খুব মনে লেগেছে। বর্তমানে আমাকে দেখা যাচ্ছে না, তার একটা অন্যতম কারণ হলো আমার মায়ের শরীর ভালো নেই এবং মায়ের অনেক বয়স হয়েছে। মাকে ছেড়ে আমি কোথাও রাত কাটাই না, সুতরাং আউটডোর বন্ধ করে দিতে হয়েছে। আউটডোর বন্ধ করে দেওয়া মানে সব ছবিতেই আমাকে আর ডাকবে না। তবে আমি ছবি ছেড়ে দিইনি, ছবি করছি, তবে কমিয়ে দিয়েছি। খলনায়ক থেকে পরিচালক হওয়ার স্বপ্ন আমার ছোট্টবেলা থেকে, মানে যবে থেকে ফিল্মে আনে পা দিয়েছি। আমি বহু ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, আমি তপন সিনহার মতো বিখ্যাত ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি। তা মনের মধ্যে একটা সুপ্ত বাসনা তো আমার ছিলই, তাই সেই সুপ্ত বাসনাটা কাজ করলাম। এই আরসি আমার প্রথম টেলিফিল্ম। এই আরসিতে এসে আমি আমার সুপ্ত বাসনাটা একটুখানি জাগিয়ে তুলেছি। আমার এই ছবিটা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হবে এটা একদম মাতৃকেন্দ্রিক। আমি ছোটোবেলা থেকে মাকে প্রচণ্ড ভালোবাসি এবং পুরো ছবিটাই মায়ের উপরে বেস করে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমাদের জ্যোৎস্না মজুমদার, উনি অসাধারণ অভিনয় করেছেন। ছবিটা আমার দর্শককে বোঝানোর জন্য যেটা মূল পয়েন্ট, সেটা হলো মা বাবা বোঝা নয়। মা বাবার বয়স হয়ে গেলে যে আজকালকার দিনে ছেলেমেয়েরা মা বাবাকে দূরে সরিয়ে দিচ্ছে, বোঝা মনে করছে, আমি সেইটা চাইছি না। আমি চাইছি মা বাবা বট গাছ, যতদিন উনি থাকেন তার ছত্রছায়ায় আমরা বাঁচতে পারি, তাদের গাইডেন্স পাই। এইটাই আমি মূল বিষয়বস্তু করে তুলে ধরেছি। আমার গল্পের মূল বিষয়বস্তুই এটা। আমি বর্ধমানের ছেলে। আরও একটা জিনিস আমার সেটা মূল লক্ষ্য, যে বর্ধমান কোনো জায়গায় পেছিয়ে নাই। বর্ধমান মফস্বল বলে বর্ধমানকে অনেকে নেগলেক্ট করে, আমি নিজে নেগলেক্টেড হয়েছিলাম। বর্ধমান নেগলেক্টেড হতে পারে না। বর্ধমানে ওই জন্য দাঁড়িয়ে আমি সমস্ত শুটিংটা বর্ধমানের বুকে করেছি। আর সবথেকে বড় কথা হলো আমার যে কলাকুশলীরা আমাকে যেভাবে হেল্প করেছে, এটা আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। পরবর্তীকালে বড় কাজ তো করার ইচ্ছা আছেই, কারণ প্রত্যেক মানুষেরই আর স্বপ্ন থাকে এই একটা দিয়ে তো শেষ করবো না, আমাকে এক্সট্রিম পয়েন্টে যেতে হবে, কারণ গড নোজ। আমাদের প্রথম নিবেদন আরসি অর্থাৎ আয়না, আজকের মূল্যবোধ হারিয়ে যাওয়া সমাজের প্রতিচ্ছবি। গল্পের মূল ভাবনা ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়ের। এই গল্পে মূর্ত হয়ে উঠেছে সম্পর্ক, যা কেবলমাত্র রক্ত আর জাতপাতের উপর নির্ভরশীল নয়। সম্পর্ক তৈরি হয় আত্মার মেলবন্ধনে। আজ চারিদিকে এই হানাহানির মধ্যে এটি একটি জরুরি বার্তা সারা পৃথিবীর জন্য। ছোট্ট পরিসরে তাই দেখানো আমাদের প্রচেষ্টা। তুই কেন এমন করে বলছো? আমি তো ক্ষমা চাইছি, বাড়ি চলো না। তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক। সম্পর্ক রক্তের হয় না রে পাগল। তুই ঠিক বলেছিস বাবা, সম্পর্ক হয় আত্মার। আমরা জন্ম জন্মান্তরের মা ও ছেলে। মা, কেন এরকম করছো? চলো না বাড়িতে। আমাদের প্রিয় জ্যোৎস্নাদি খুব বেশি দিন অভিনয় জগতে আসেননি। সংসার ধর্ম সম্পূর্ণ করে সন্তানদের বড় হয়ে যাওয়ার পর আজ অবসরে এসেছেন অভিনয় জগতে। এই কয়েক বছরেই তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। আজ তিনি নিয়মিত কাজ করেন। মানুষ চাইলে কি না পারে, তার জ্বলন্ত উদাহরণ জ্যোৎস্নাদি। সেই সব মহিলাদের আদর্শ হওয়া উচিত যারা বলেন আমার সব শেষ হয়ে গেছে। নারী মুক্তির জ্বলন্ত উদাহরণ মুখে নয়, কাজে করে চলেছেন সু অভিনেত্রী জ্যোৎস্নাদি। ফাল্গুনী ব্যানার্জির সাথে অভিনয় করতে এসে আমার খুব ভালো লাগছে। উনিও একজন খলনায়ক অভিনেতা ছিলেন, আজকে উনি পরিচালনার কাজে এসেছেন। আমাকে যখন বললেন, আমি একটা পজিটিভ ক্যারেক্টারের যখন উনি আমাকে বললেন, আমি ভাবলাম যে এই কাজটা আমি করব, কারণ আমি এতদিন নেগেটিভ ক্যারেক্টারের কাজ করে এসেছি। এই একটা সুযোগ আমার পজিটিভ ক্যারেক্টারের জন্য, কাজে আমি এটা না করতে পারিনি। আমি করলাম, খুব ভালো লাগছে ওনার সাথে কাজ করতে, এবং অ্যাজ এ ম্যান হিসাবে উনি খুব ভালো লোক। আমি এই দুদিনে ওনার সাথে মিশে যতটুকু বুঝেছি, উনি খুব ভালো লোক। আমি আশা করি যে উনি আরও বড়
বড় পর্দার জন্য ভাববেন এবং বড় পর্দার জন্য কিছু করবেন, এটা আমি জানি উনি করবেনই। আর তার সাথে আমিও এটা আশা করব যে উনি হয়তো আমাকে মনে রাখবেন বা আমি আবার ওনার কাছ থেকে ডাক পাবো। সুব্রত দে পেশায় অ্যাকাউন্টেন্ট, নেশায় অভিনেতা, বহুদিন ধরে থিয়েটারের ব্যাকগ্রাউন্ড, মঞ্চনাটক, পথনাটক সব জায়গাতেই অভিনয় করে চলেছেন। মাত্র বছর দুয়েক হলো এসেছেন ছোট পর্দায়। দূরদর্শন এবং অন্যান্য চ্যানেলে কাজ করে চলেছেন নিয়মিত। আসুন তার মুখে তার কথা শুনে নিই। ফাল্গুনিদাকে আমি চিনি বহুদিন ধরে, আর বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে ওনার অভিনয় পর্দায় দেখেছি। তাছাড়া একটা ব্যক্তিগত পরিচয়ও ছিল। তো উনি যখন প্রথম পরিচালনাতে হাত রাখবেন বলে ঠিক করেন, তখন প্রথম দিনই আমাকে বলেছিলেন যে সুব্রত তুই কিন্তু আমার সাথে কাজ করবি। তো ওনার যেই কথা বলাটা, উনি বলতে নেই সকলের আশীর্বাদে ভালোবাসায় আজকে আমাদের পশ্চিমবঙ্গে অন্তত সকলের কাছেই একটা পরিচিত মুখ। তো সেরকম একজন পরিচিত কেউ যখন বলে যে আমার কাজে তুই কিন্তু থাকবি, সেটা একটা অন্যরকম পাওনা। এবং ওনার কাছ থেকে এই আমন্ত্রণটা পেয়ে আমি অন্তত আপ্লুত। আর পরিচালক হিসাবে যেভাবে কাজ করছি, উনি যেভাবে কাজ করাচ্ছেন, এতদিন পর্যন্ত যেভাবে কাজ করে এসেছি, তাতে যেটা মনে হচ্ছে যে বেশ ভালোই। আর পরিচালনা করে পরিচালক হিসাবে যে পরিচিতি পাওয়ার জায়গাটা থাকে, সেটা মনে হয় না ফাল্গুনিদার খুব বেশি সময় লাগবে, কারণ অভিনয় জগতে তো উনি দীর্ঘদিন ধরে জড়িত। তো পরিচালক হিসাবে আশা করি নিজেকে সফল করতে ওনাকে খুব বেশি বেগ পেতে হবে। এখানে চরিত্র আমার যেটা দেওয়া হয়েছে একদমই পুরো অ্যান্টি ক্যারেক্টার। মানে আমি কখনো স্বপ্নেও ভাবি না যে আমার মায়ের সাথে অন্তত এরকম ব্যবহার করবো, কিন্তু আমাকে অন দ্য স্ক্রিন এটা করতে হচ্ছে। তো সেরকমই একটা চরিত্র, একদম পুরো অ্যান্টি ক্যারেক্টার। কোনো ভালো তার মধ্যে নেই, কোনো সৎ বুদ্ধি তার মধ্যে কাজ করে না, এরকম একটা চরিত্রে আমি কাজ করছি। কাগজে কলমে সব জায়গাতেই শৈলবালা দেবী ননির মা। তোমার পাওয়া টাকা পয়সাগুলো কি সবই একা শুভভোগ করবে? হ্যাঁ, আমি কি গাঙ্গের জলে ভেসে এসেছি নাকি? সুরজিৎ দেবনাথ, বাড়ি চাকদা। ছোটবেলায় স্বপ্ন দেখতেন ফুটবলার হবেন। হাজার হাজার দর্শক ভরা গ্যালারিতে দর্শকদের চিৎকারের মাঝেই কালো সাদা বলটাকে জড়িয়ে দেবেন জালে। হাঁটুর চোট, স্বপ্নভঙ্গ। কিন্তু যে স্বপ্নের বাজিকর, তাকে কি আটকে রাখা যায়? আজকে উনি হাজার প্রাণে বাজনার মতন বাজতে চান। শুরু নাটক দিয়ে, বর্তমানে বহরমপুর রঙ্গাশ্রমের নিয়মিত নাট্যকর্মী। প্রথম ভালোবাসা নাটক, তবে ফাঁক পেলেই ভালো চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন। আসুন তার কথা তার মুখে একটু শুনে নিই। আমি গ্রুপ থিয়েটার করি। গ্রুপ থিয়েটারেই আমার শুরু 1999 সাল থেকে। তারপরে হঠাৎ করে এই জার্নিটা চলতে চলতে একটা সময় একজনের সাথে আলাপ, তার মাধ্যমে মীরানায়ের নেমসেকে ছোট্ট একটা কাস্টিং, মানে তবু কাজ আমার কাছে মনে হয়েছিল একটা হিউজ প্রোডাকশান, মীরানায়ের মতন মানে ব্যক্তিত্বের সাথে কাজ করতে পারা এটা মহান অ্যাচিভমেন্ট। সে যত ছোট ক্যারেক্টারই হোক, যাই হোক না কেন। তারপর থেকে আমার যেহেতু প্রচুর স্টেজ পারফরমেন্স থাকে, যার জন্যে টেলিফিল্ম বা এই টিভি সিরিয়ালগুলোতে খুব বেশি যে যোগাযোগ করতে পারা বা কাজ করতে পারা, এই সুযোগগুলো খুবই কম আসে, কারণ সময়টা ফ্যাক্টর হয়ে যায়। তারপরে হঠাৎ করে ফাল্গুনিদার সাথে যোগাযোগ, ফাল্গুনিদা ডেকে পাঠান যে আমার এরকম একটা কাজ করছি, তুমি যদি একটু কাস্টিং করে দাও একটা। তা আমার শোনার পর মনে হলো যে আমি তো এই সময়টা থাকবো, চলো না, এটাও তো একটা দারুণ কাজ। ফাল্গুনিদা ডেকেছে, তাই চলে আসা। সকালবেলা মা পড়ে গিয়ে চশমাটা, চোট লাগেনি তো? না না, সেরকম কিছু নয়, আসলে চশমাটাই ভেঙে গেছে। আর মা তো চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। দাদাকে তো আপনি চেনেন। সোমা চট্টোপাধ্যায়, নিয়মিত নাট্যকর্মী, নাট্যচর্চা করে থাকেন। সুযোগ পেলে ক্যামেরার সামনে দাঁড়াতে তার কোনো আপত্তি নেই। আসুন তার মুখে তার কথা শুনে নিই। ফাল্গুনিদার ছবি আরশিতে কাজ করলাম, কাজটা করেছি বর্ধমানে, খুব ভালো লেগেছে। আমরা সবাই মিলে কাজ করেছি, যত কলাকুশলী ছিল, খুব আনন্দ পেয়েছি। আর চাই যে ফাল্গুনিদা আরও ভবিষ্যতে আরও কাজ করুক, আর আমরাও তার সাথে অংশগ্রহণ করতে পারি। সংসারে তো কোনো কাজেই লাগেন না, আর কত ক্ষতি করবেন আপনি বলুন তো? আমি ইচ্ছে করে একদম নাকা কথা ভালো লাগে না মা। কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল টানটাক করে পাড়া বেরোনোর? আমি
এত লাইফ ধরে, মানে সারা লাইফ ধরেই বলতে হয়, আমি 20 বছর ধরে মার খেয়ে এসেছি। তা এইখানে যে চরিত্রটা করছি আমার মনে হচ্ছে যে অন্য ধরনের বা অন্য জগতে এসেছি, এসে মানে চরিত্রটা আমি ফুটিয়ে তুলব। আমার ইচ্ছা আছে ফাল্গুনিদার আমি নাম রাখবো, এই চরিত্রটা করব। আরশি ছবিতে দুটি মনোজ্ঞ গান রয়েছে। গান দুটির গীতিকার প্রবীর মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক সঞ্জয় ঘোষ। উর্বিজা মোহনার শীতে তার প্রতিফল, জীবনের সমঙ্ক মিলিয়ে দেয় যে মরণ। পিছন ফিরে দেখ রে কি করে এলি, যার যা পাবার না দিয়ে তা ঠকিয়ে গেলি, ঠকিয়ে গেলি। আজ হয়তো তোর হয়েছে, আজ হয়তো তোর হয়েছে সেটাই বিস্মরণ। এক্সিকিউটিভ প্রডিউসার কৌস্তুভ দাশগুপ্ত। ফাল্গুনিদাকে আমরা অভিনেতা হিসাবেই জানি, কিন্তু আমরা তাকে পরিচালক হিসাবে দেখতে চাই এবং আমার পুরো টিমই তাকে সেই জায়গাটাতেই দেখতে চাইছি এবং আপনাদেরকেও ফাল্গুনিদাকে সেই জায়গাটাকে আনিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তিনি শুধু অভিনেতাই নন, তিনি একজন ভালো ছবি পরিচালক। ছোট ছবি দিয়ে ওনার শুরু হয়েছে ঠিকই, কিন্তু আগামী দিনে উনি বড় ছবির প্ল্যানও করছেন এবং তখন আমরা পুরো টিম নিয়েই কাজ করব, এটাই আমরা আশা করছি। যার কথা না বললেই নয়, বর্ধমানেরই ছেলে দেবাশিস দে এবং তার সমৃদ্ধ ইন্টারন্যাশনালের কর্মীবৃন্দ। ফাল্গুনিদার এই ছবি আরশিতে আমি এই কারিগরি সহযোগিতা করতে পেরে আমি খুবই গর্বিত এবং এই কাজটি করতে এর জন্যই বেশি আনন্দ লাগছে যে বর্ধমানে বসে এমন একটি কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। এর আগে মনে হয় না এরকম ধরনের কাজ বর্ধমানে, যে ফাল্গুনিদা যতটা সাহস দেখিয়েছে এরকম সাহস দেখিয়ে কাজ করতে পেরেছে। তো আমি ভবিষ্যতে চাইব আরও অনেকে এইসব কাজ করতে এগিয়ে আসুক এবং ফাল্গুনিদার শ্রীবৃদ্ধি ঘটুক, তাতে আমি নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করতে পারবো। আরশি নিবেদনে শ্যামারূপা ফিল্মস, যাদের ছাড়া এই কাজ কখনো শেষ হতো না, যারা নেপথ্যে ছোট ছোট নুড়ি পাথর জড়ো করে এই মস্ত বড় কাজটিকে সার্থক করে তুলেছে। স্ক্রিপ্ট দেবাশিস মুখার্জি, প্রধান সহকারী পরিচালক অভিজিৎ সর্দার, সম্পাদনা সঞ্জয় কুমার দত্ত, ক্যামেরায় রতন বিশ্বাস, প্রযোজনা ফাল্গুনী ব্যানার্জি এবং অনিমেষ চন্দ্র। মূলত ফাল্গুনির টানেই আমরা কলাকুশলীরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি। সবাই মিলে প্রতিবন্ধকতাকে হারিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলতে চাইছি এই স্বপ্নের কুঁড়ে ঘর। বিশ্বাস একদিন এর উপরেই গড়ে উঠবে প্রাসাদ।